আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। লকডাউনের এই সময়টাতে ব্লগবারের নিয়মিত আয়োজনের ধারাবাহিক আয়োজনের আজকে আমরা নতুন অতিথি নিয়ে নতুন টপিক নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকে আমাদের প্রোগ্রামের টপিক ইনস এন্ড আউটস অফ আইএলটিএস এন্ড হাউ ক্যান্ডিডেটস আর অ্যাসেসড ইন আইএলটিএস স্পিকিং এন্ড রাইটিং মডিউল। দর্শক, আমি প্রথমেই বলে রাখি, আমাদের এই প্রোগ্রামটা গত 16 তারিখে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এবং আমরা শুরুও করেছিলাম। কিছুটা টেকনিক্যাল প্রবলেমের কারণে আমরা আমাদের প্রোগ্রামটা শেষ করতে না পারাই আমরা রিশিডিউলে করেছি। এবং আমাদের সাথে আজকে যথারীতি অতিথি হিসেবে উপস্থিত আছেন মিস্টার রেজাউল করিম, ক্যামব্রিজ অ্যাসেসর এন্ড সিনিয়র লেকচারার, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি। ভাইয়া, আপনাকে আমাদের প্রোগ্রাম আজকে স্বাগতম। ধন্যবাদ। কেমন আছেন? আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাইয়া, প্রথমেই জানতে চাইবো যে আসলে আপনারা টিচার মানুষ, আপনারা সবসময় ইউনিভার্সিটিতে স্টুডেন্টদের সাথে ক্লাসরুমে ইন্টারঅ্যাক্ট করতেই পছন্দ করেন, এভাবেই আপনাদের স্বাচ্ছন্দ্য বোধ করেন। এখন সময়টা কিভাবে যাচ্ছে? বাসায় বসে কিভাবে আপনারা সময়টা উপভোগ করছেন? আসলে এই সময়টা কিন্তু ইউনিকলি ডিফারেন্ট বা চ্যালেঞ্জিং একটা টাইম। আসলে এটা এই ধরনের পরিস্থিতি কিন্তু এর আগে কখনো হয়নি বা দেখিনি আমরা। সুতরাং এই টাইমটা অবশ্যই ডিফারেন্ট, স্বাভাবিকভাবে সবকিছু ডিফারেন্ট, এতে কোনো সন্দেহ নেই। জি। সো বন্ধ হওয়ার সুবাদে অবশ্যই আমরা ক্লাসরুমের বাইরে আছি, সেই সুবাদে স্টুডেন্টদের সাথে আমাদের সরাসরি যে ইন্টারাকশনটা হয় সেটা তো আর হচ্ছে না। হোপফুলি খুব দ্রুত সেটা হবে। আমাদের অবশ্যই 1 তারিখ থেকে শুরু হচ্ছে। সো ফেস টু ফেস না হলে আমরা হয়তো অনলাইনে চলে যাবো। ওই ধরনের প্রিপারেশন নিয়ে আমরা আগাচ্ছি। বাট এই সময়টাতে আমরা যেটা করেছি, বাসায় বেশি সময় দিয়েছি, ফ্যামিলির সাথে সময় দিয়েছি, বাচ্চাদের সাথে সময় দিয়েছি, পড়াশোনা করেছি, কিছু কাজ টাজ করেছি ঘরে বাসায়। তারপরে অনলাইনে কিছু অ্যাক্টিভিটি চলেছে, সেটাও পড়াশোনা রিলেটেড। এই ধরনের কার্যক্রমে মোটামুটি সময় গেছে বেশিরভাগ। জি। হ্যাঁ, যেটা বলছিলেন, আসলে 2-3 মাস তো অলরেডি হয়ে গেছি। তো হয়তো আশা করি এইভাবে আমরা নিজেদেরকে অ্যাডজাস্ট করে ফেলতে পারবো। হ্যাঁ, অ্যাডজাস্টমেন্ট এক ধরনের ডেফিনেটলি হয়ে গেছে। এখন তো কোনো কিছুই বসে নেই। আসলে অনেক অনেক কার্যক্রম কিন্তু শুরু হয়ে গেছে। আর আমাদের দেশে তো অনলাইন প্ল্যাটফর্ম ইউজ করে কাজ করা, পড়াশোনা করা, এগুলো তো এক ধরনের অপরিচিত না হলেও অপছন্দনীয় ছিল আর কি অনেকের কাছে। অনেকে পছন্দ করতেন না অনলাইন ডিগ্রি, অনলাইন কোয়ালিফিকেশন, এগুলোকে খুব বেশি অনেকে বার্তা দিতে না আগে। তবে এখন আলটিমেটলি বাধ্য হয়ে আমাদেরকে এগুলোকে আলিঙ্গন করতে হচ্ছে, কারণ পরিস্থিতি এমন হয়ে গেছে। এবং এই জন্য মোটামুটি শুরু হয়ে গেছে না, অনেক কার্যক্রম কিন্তু অনলাইনে শুরু হয়ে গেছে। অনলাইনে অফিস করছে লোকজন, অনলাইনে পড়াশোনার কাজ করছে। সুতরাং এটা আর বসে নেই, আর বসে নেই। আসলে সব কার্যক্রম চলে যাচ্ছে, শুরু হয়ে গেছে মোটামুটি। এক্স্যাক্টলি ভাইয়া, আসলে সবকিছুই আমরা নতুন ভাবে নতুন করে করার চেষ্টা করছি, সেই হিসেবে কোনো কিছুই আর থেমে নেই। তো ভাইয়া, আজকে আমাদের আসলে যে টপিক নিয়ে আপনাকে আমরা পেয়েছি বা আপনাকে আমন্ত্রণ জানিয়েছি, আইএলটিএস নিয়ে। আসলে আমরা সবাই কম বেশি শুনে থাকলেও আইএলটিএস সম্পর্কে খুব বেশি কিছু আমরা জানি না বা আমাদের মাঝে স্বচ্ছ ধারণা নেই। তারই আলোকে আমরা আজকে আসলে আমাদের আজকে পর্বটা সাজিয়েছি, ইনস এন্ড আউটস অফ আইএলটিএস এন্ড হাউ ক্যান্ডিডেটস আর অ্যাসেসড ইন আইএলটিএস স্পিকিং এন্ড রাইটিং মডিউলস। তো আপনি বললে আমরা প্রথমে ওই দৃষ্টিপাতে আলোক করে শুরু করতে পারি। হ্যাঁ, শিওর, শুরু করেন। হ্যাঁ, আমরা শুরু করি। হ্যাঁ ভাইয়া, প্রথমেই যদি ছোট করে আমাদেরকে একটু বলতেন আইএলটিএসটা কি এবং কেন প্রয়োজন হয়, যদি একটু ছোট করে বলতেন। শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আইএলটিএস এর ফুল ফর্ম যেটা বললাম, ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম। এটা হচ্ছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটা ল্যাঙ্গুয়েজ অ্যাসেসমেন্ট টেস্ট, যেটা
অনেক কাজে লাগে আসলে। যেমন কেউ যদি ইন্টারন্যাশনাল কোনো ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে যায়, তার তো অবশ্যই আইএলটিএস পরীক্ষা দিতে হবে, যেহেতু মিডিয়াম অফ ইনস্ট্রাকশন মোটামুটি ইংরেজি, সব প্রায় পৃথিবীর সবগুলো দেশে, বেশিরভাগ দেশে, সবগুলোতে না হলেও। আর বাংলাদেশের আমাদের প্রেক্ষাপটে কেউ যদি ভালো আইএলটিএস স্কোর থাকলে কিন্তু তার ক্যারিয়ার প্রসপেক্ট অনেক বেশি। কেউ যদি আমি কোন সিভি এর সাথে, জব অ্যাপ্লিকেশনের সাথে ভালো একটা আইএলটিএস স্কোর দেয়, আমার তো মনে হয় তার চান্সেস অনেক বেশি চাকরি হওয়ার। মোটামুটি চান্স আছে তাকে শর্ট লিস্ট করার এবং কথা বলার, এবং চাকরি হওয়ার সম্ভাবনা অনেক বেশি। সুতরাং ক্যারিয়ার পার্সপেক্টিভে কিন্তু আইএলটিএস বাংলাদেশের প্রেক্ষাপটে এট লিস্ট অনেক বেশি এফেক্টিভ রোল প্লে করতে, যদি ভালো একটা স্কোর থাকে। কারণ থার্ডলি হচ্ছে আইএলটিএস এর অ্যাকিউরেসি স্ট্যান্ডার্ড, এগুলো কিন্তু ওয়াইডলি অ্যাকসেপ্টেড। আর আরেকটা কারণ হচ্ছে আইএলটিএস এর আরেকটা কারণ হচ্ছে ইমিগ্রেশন এবং জব পারপাসে লোকজন যখন আমাদের দেশ থেকে কিন্তু হাজার হাজার মানুষ ইমিগ্রেটেড হচ্ছে প্রতি বছর আমেরিকাতে, কানাডাতে, অস্ট্রেলিয়াতে পার্মানেন্টলি চলে যাচ্ছে। অনেকে চাকরি বাকরি নিয়ে যাচ্ছে। এই সবগুলো ক্ষেত্রে কিন্তু আপনাকে আইএলটিএস পরীক্ষা দিতেই হবে। সুতরাং এটা একটা রিকোয়ারমেন্ট, এটা একটা প্রিরিকুইজিট, এটা অবশ্যই দিতে হবে, ইররেসপেক্টিভ অফ স্কোর যাই হোক। অনেক ক্ষেত্রে আসলে এটা স্কোর কম হলেও কিন্তু দিতে হবে আপনাকে পরীক্ষা, এবং স্কোর এটা সাবমিট করতে হবে। আচ্ছা ভাইয়া, আইএলটিএস সম্পর্কে যে আমরা শুরু করছিলাম, যে আসলে আইএলটিএস কি সবাই করতে পারবে, বা নির্দিষ্ট কোনো কি যোগ্যতা আছে কিনা যে ওরা করতে পারবে না, এমন কি কিছু আছে? না, আইএলটিএস ওই ধরনের কোনো রিকোয়ারমেন্ট না। আইএলটিএস পরীক্ষা দেওয়ার জন্য ওই ধরনের স্পেসিফিক কোনো রিকোয়ারমেন্ট নেই, যে কেউ আইএলটিএস পরীক্ষা দিতে পারে। আমি দেখিনি ওই ধরনের কোনো রিকোয়ারমেন্ট যে আইএলটিএস পরীক্ষা দিতে হলে আপনাকে এসএসসি পাস করতে হবে, বা এইচএসসি বা মাস্টার্স পাস করতে হবে। যে কেউ পরীক্ষা দিতে পারে, আইএলটিএস এটা টেস্টটা যে কেউ দিতে পারে, যে কেউ চাইলে পরীক্ষা দিতে পারবে। হ্যাঁ, যে কেউ চাইলে পরীক্ষা দেয়। অবশ্যই পরীক্ষা তো আর পারপাস ছাড়া কেউ দেয় না, এক্সপেন্সিভ একটা টেস্ট, অনেক এক্সপেন্সিভ একটা টেস্ট। ডেফিনেটলি মানে কেউ উদ্দেশ্য ছাড়া কিন্তু কেউ পরীক্ষা দেয় না। বাট এটা কোন রিকোয়ারমেন্ট নেই যে আইএলটিএস পরীক্ষা দিতে হলে আপনাকে এই সার্টিফিকেট থাকতে হবে বা অমুক কোয়ালিফিকেশন থাকতে হবে। এই ধরনের কোনো প্রি রিকোয়ারমেন্ট নাই কিন্তু আইএলটিএস পরীক্ষার জন্য। আচ্ছা, আমরা অনেকে অনেক হয়তো খুশি হবো যে আসলে এই ধরনের কোনো রিকোয়ারমেন্টস নাই। আজকাল তো বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের রিকোয়ারমেন্টস এর প্রয়োজন হয় আইএলটিএস এর জন্য। যেটা বলছিলেন, কারো প্রয়োজন ছাড়া তো কেউ কিছু করে না, তবুও কোনো ধরনের যেহেতু রিকোয়ারমেন্টস নাই, সেক্ষেত্রে সবার জন্য উন্মুক্তই থাকলো। ভাইয়া, আপনি খরচের কথাটা বলছিলেন, খুব এক্সপেন্সিভ, আসলে কেমন খরচ? বা আমরা তো খুব বেশি হয়তো শুনে এসেছি খরচপাতি, কিন্তু একটু যদি জানাতেন আসলে খরচটা কেমন, তাইলে একটু আমরা জানতে পারতাম। ফিটা এখন মনে হয় ৭,৭০০০ টাকা। আমি এক্স্যাক্ট এটা তো জাস্ট এতেই আছে, ক্লিক করলে কিন্তু এটা জাস্ট ফিটা, এটা সমান, এটা সারা পৃথিবীর যে কোনো জায়গায় একই টেস্ট ফি। আইএলটিএস টেস্ট ফি কিন্তু পৃথিবীর যে কোনো দেশ থেকে যেখান থেকে কেউ অ্যাটেন্ড করুক একই ফি। এটা কেমব্রিজ নির্ধারিত একটা ফি, সারা পৃথিবীর যে কোনো জায়গা থেকে দিক না কেন একই ফি সবাইকে দিতে হবে। আচ্ছা, ফিটা যে দেশ থেকে দেওয়া হোক একই রকমের ফি সবার জন্য। তবে একটা জিনিস আমার জানা ছিল ভাইয়া, পরীক্ষাটা কতবার দেওয়া যায় বা দেওয়া যাবে না, এমন কোন বাধ্যবাধকতা আছে কি? বছরের মধ্যে আমি এতবার দিতে পারবো, এতবার দিতে পারবো না? এদের কোনো বাধ্যবাধকতা নাই, তবে পরীক্ষার মেয়াদের একটা বাধ্যবাধকতা আছে। 2 বছর পর্যন্ত একটা ভ্যালিডিটি আছে আইএলটিএস টেস্ট স্কোরের। কেউ যদি কোনো স্কোর করে পরীক্ষা দিয়ে, এটা ভ্যালিডিটি হচ্ছে সর্বোচ্চ 2 বছর। তবে আইএলটিএস মনে করেন আমি যদি দিয়ে আমার স্যাটিসফ্যাক্টরি স্কোর হলো না, আমি এই মাসে একটা পরীক্ষা দিলাম ফর এক্সাম্পল, আমার আশানুরূপ হলো না, আমি ইভেন পর আমার মনে হয় আমি ডেফিনেটলি আবার পরীক্ষা দিতে পারবো। আমার সুবিধা অনুযায়ী 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস, 2 মাস পরে আমি যতদিন আমার স্কোর আপগ্রেড হয় না, ততদিন আমি ততবার পরীক্ষা দিতে পারবো, যতবার লাগে ততবার।
সুতরাং এখানে কোনো ওই ধরনের কোনো সিস্টেম নাই যে আপনি বছরে 2 বার দিতে পারবেন বা 3 বার দিতে পারবেন বা 4 বার দিতে পারবেন, এই ধরনের কোনো রুলস রেগুলেশনস নাই। একজন ক্যান্ডিডেট তার স্কোর আপগ্রেড জন্য যতবার খুশি ততবার দিতে পারে। জি জি। তাহলে ভাই যদি একটু ক্লিয়ারলি বলতেন যে আমি একবার পরীক্ষা দিয়েছি, আমার রেজাল্টটা কতদিনের মধ্যে দেওয়া হবে, আমি আবার পুনরায় কখন আবার পরীক্ষার জন্য বসতে পারবো, কোনো টাইম লিমিটেশন বা মাঝখানে কোনো গ্যাপ আছে কিনা? একটা নির্দিষ্ট রুটিন তো থাকবে, স্কেডিউল থাকবে। এটা কি আর কথা, মানে এখানে আইএলটিএস এর দুটো ফরম্যাট আছে, একটা হচ্ছে পেপার বেসড, আচ্ছা, যেটা আমাদের ট্র্যাডিশনাল ক্লাসরুমে হয় সবাই একসাথে বসে। জি। আরেকটা হচ্ছে এখন রিসেন্টলি যেটা ইন্ট্রোডিউস করেছে ব্রিটিশ কাউন্সিল এবং আইডিপি, এটা হচ্ছে কম্পিউটার বেসড, এটা সিডি বলে, কম্পিউটার ডেলিভার্ড টেস্ট, সিডি আইএলটিএস। জি। দুটাতে কিন্তু এটা দুই রকম। সিডি আইএলটিএস টা হচ্ছে কম্পিউটার ডেলিভার্ড আইএলটিএস বলে এটাকে, সিডি আইএলটিএস, সিডি মানে কম্পিউটার ডেলিভার্ড। জি। এটা এই আইএলটিএস টা একই দিনে 4টা মডিউলের পরীক্ষা হয়ে যায়, লিসনিং, রিডিং, রাইটিং এবং স্পিকিং সহ সবগুলি একদিনেই হয়ে যায় এবং সরাসরি একটা কম্পিউটারে বসে পরীক্ষাগুলি দেয়। শুধু স্পিকিংটা ছাড়া, স্পিকিং কিন্তু সবসময় একজন এক্সামিনার, লাইভ এক্সামিনার সাথে ফেস টু ফেস হবে এবং সেটাও কিন্তু একই দিনে হয়ে যায় সিডি আইএলটিএস, কম্পিউটার ডেলিভার্ড যেটা। 3টা মডিউল হয় কম্পিউটারের সাথে একটানা 3-3.5 ঘন্টার মধ্যে, আর স্পিকিংটা একই দিনে হয়ে যায়, একটু আগে বা পরে ওই দিনেই। এটার রেজাল্টটা 1 সপ্তাহের মধ্যে হয়ে যায়, কিন্তু এই আইএলটিএস এই ফরম্যাটের রেজাল্টটা 1 সপ্তাহের মধ্যে হয়ে যায়। আর যেটা পেপার বেসড, ট্র্যাডিশনাল পেপার বেসড, যেটা ক্লাস বসে সবাই একসাথে হয়, সেটাতে কিন্তু সময় বেশি লাগে, সেটাতে প্রায় 2 সপ্তাহের মতো সময় লাগে রেজাল্ট আসতে। তবে দুটার ধরন, দুটার পরীক্ষার দেওয়ার ধরন ডিফারেন্ট হলেও কিন্তু পরীক্ষা একই। পরীক্ষার স্ট্যান্ডার্ড, তারপরে কন্টেন্ট, মার্কস ডিস্ট্রিবিউশন, টাইমিং, কোনো তফাৎ নাই কিন্তু। হ্যাঁ, যেটাতে কমফোর্টেবল ফিল করে, যে ফরম্যাটে কমফোর্টেবল ফিল করে, সে ওই ফরম্যাটে দিতে পারে। ফর এক্সাম্পল, কারো যদি কিবোর্ডে খুব বেশি পারফেক্টনেস থাকে, খুব দ্রুত কিবোর্ড ইউজ করতে পারে অ্যাকিউরেটলি, তারা সিডি আইএলটিএস প্রেফার করতে পারে। আর কারো যদি এইগুলোতে কনফিউশন থাকে, তারা সাধারণত এইগুলোতে যাবে না, তারা ওই ট্র্যাডিশনাল পেপার বেসড যেটা টেস্ট ফরম্যাট আছে সেটাতে দিতে পারে। আচ্ছা, তো ভাইয়া আইএলটিএসটা কি আসলে মূলত হায়ার স্টাডিজ এর জন্য বাইরে যাওয়ার ক্ষেত্রে আমরা আমাদের প্রয়োজন হতে পারে, না অন্য কোনো কারণও থাকতে পারে যে এসব কারণে আমরা আইএলটিএস করতে পারি? হ্যাঁ, আমি যেটা বলছিলাম হায়ার স্টাডিজ এর জন্য আইএলটিএস তো অবশ্যই ভাইটাল একটা ইস্যু কিন্তু, এবং আইএলটিএস এর স্কোরটা কিন্তু আপনার বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে অ্যাকসেপ্টেন্সের জন্য, ইভেন স্কলারশিপের জন্য অনেক সময় একটা ফ্যাক্টর হিসেবে কাজ করে। ভালো স্কোর পেলে কিন্তু তাদের চান্স অনেক বেশি থাকে অ্যাকসেপ্টেন্সের ব্যাপারে এবং স্কলারশিপ নমিনেশনের ব্যাপারে। অনেক ইউনিভার্সিটিতে কিন্তু স্পেসিফিক রিকোয়ারমেন্ট আইএলটিএস স্কোরের ব্যাপারে। ফর এক্সাম্পল, কেউ যদি আইএলটিএস ইংরেজিতে, ইংলিশ লিঙ্গুইস্টিক্স বা লিটারেচার এই সমস্ত কোর্সে পিএইচডি বা মাস্টার্স করতে যেতে চায়, তাদের রিকোয়ারমেন্ট সাধারণত অন্যান্য কোর্সের চেয়ে একটু বেশি থাকে। বাকিদের জন্য 6.5 থাকলে এদের জন্য 7.5 বা 8 থাকতে পারে অনেক সময়। সুতরাং আইএলটিএস স্কোর কিন্তু একটা ভাইটাল ফ্যাক্টর। ইভেন যারা এতে যায়, আপনার কানাডাতে বিশেষ করে ইমিগ্রেশন যায়, মাইগ্রেট হচ্ছে, তাদের কিন্তু আইএলটিএস স্কোর পয়েন্ট কাউন্ট করে, পয়েন্ট ক্যারি করে, কিন্তু particular range of score carries particular number of points. The more the score, the higher the score is, the more the points are. So there's a clear correlation, connectivity between these two: score, the range of score, and the number of points. সুতরাং আইএলটিএস স্কোরটা বরাবরই একটা ফ্যাক্টর সব ক্ষেত্রে, স্টুডেন্টশিপের ক্ষেত্রে, স্কলারশিপের জন্য হোক, টিএশিপের জন্য হোক, ইভেন অনেক ভালো ভালো ইউনিভার্সিটি অ্যাকসেপ্টেন্সের ক্ষেত্রেও কিন্তু এটা এই রিকোয়ারমেন্ট কখনো কেউ স্যাক্রিফাইস করে না।
এখানে আপনাকে মিট করতেই হবে। একইভাবে মাইগ্রেশনের ক্ষেত্রে যেটা বললাম, স্কোরের রেঞ্জের উপর বেস করে তার পয়েন্ট আর্ন করে কিন্তু সবাই। আচ্ছা, তো ভাই স্কোরের কথা বলছিলেন যে আসলে আমরা আমাদের একাডেমিক লাইফে পাস ফেল নিয়ে পরিচিত, এত মার্ক পাস মার্ক হলে পাস, না হলে ফেল। আইএলটিএস এ কি এই ধরনের পাস ফেল আছে কিনা, বা স্কোরটা কেমন যদি একটু আমাদেরকে বলতেন? না, আইএলটিএস এর ধরনের পাস ফেল বলতে কিছু নেই আসলে। আইএলটিএস পাস ফেল বলতে কিছু নেই। আইএলটিএস এর যে মার্কিং ক্রাইটেরিয়া, এগুলোকে আমরা ব্যান্ড স্কোর বলি। ব্যান্ড স্কোর এটা একদম 0 থেকে 9 পর্যন্ত। ব্যান্ড স্কোর, হ্যাঁ, এটা 0 থেকে 9 পর্যন্ত। 9 হচ্ছে হাইয়েস্ট। তাতে কেউ 9 স্কোর করলে তাকে ধরা হয় যে একদম এক্সপার্ট ইউজার অফ দ্য ল্যাঙ্গুয়েজ। আর 8 যারা করে এরা ভেরি গুড ইউজার। এই ধরনের প্রত্যেকটা লেভেলের একটা নাম আছে। 6 হচ্ছে কম্পিটেন্ট ইউজার, 7 হচ্ছে গুড ইউজার অফ ল্যাঙ্গুয়েজ, 8 হচ্ছে ভেরি গুড ইউজার অফ ল্যাঙ্গুয়েজ, 9 হচ্ছে এক্সপার্ট ইউজার অফ দ্য ল্যাঙ্গুয়েজ। ওকে, সুতরাং 9 তো যেহেতু সর্বোচ্চ মার্ক, অবশ্যই এক্সপার্ট ইউজার। এক্সপার্ট ইউজার মানে এরা C1 C2 এই লেভেলের ইউজার আর কি। এটা হচ্ছে কেমব্রিজ কমন ইউরোপিয়ান ফ্রেমওয়ার্ক অফ ল্যাঙ্গুয়েজ আইডিয়া আছে একটা, CEFR। ওটা একটা কমন ফ্রেমওয়ার্ক আর কি। জি, ওই ক্যাটাগরিতে ফেললে এই ব্যান্ড স্কোর গুলো একটা মানে ট্রান্সলেশন আছে একটা লেভেলের জন্য। সুতরাং এখানে পাস ফেল বলতে কিছু নাই। কেউ যদি আইএলটিএস এর সবগুলো মডিউল অ্যাটেন্ড করে, তাহলে সে ডেফিনেটলি কোনো একটা স্কোর করবেই। এটা 4 হতে পারে, 5 হতে পারে, 6, 7, 8, ডিপেন্ডিং অন দ্য এবিল ল্যাঙ্গুয়েজ প্রফিশিয়েন্সির বেসিস করে কিন্তু একটা স্কোর অবশ্যই করবে। এবং তার স্কোরটা কিন্তু তার প্রফিশিয়েন্সি বা ক্যাপাসিটিটা কিন্তু ট্রান্সলেট করে, ক্লিয়ারলি ট্রান্সলেট করে। ওটা দেখে বোঝা যাবে তার কি কি সমস্যা আছে, তার লেভেলটা কোথায় আছে, তার কোন কোন মডিউলে কিরকম পজিশনে আছে, ওই হিসেবে পদক্ষেপ নেওয়া যাবে, মানে যায় আর কি সম্ভব। তো ভাইয়া স্কোর যেহেতু আসলে পাস ফেলের ব্যাপার নেই, যে কেউ যে কোনো একটা ছোটখাটো হয়তো স্কোর করবে, কিন্তু আমার কথা যেটা জানতে চাওয়ার ব্যাপারটা হচ্ছে বিভিন্ন ইউনিভার্সিটিতে কি স্কোরটা বলা থাকে কিনা, বা কতটুকু মার্কে আমরা আসলে, আপনি বলেছেন গুড এক্সপার্ট এই ধরনের স্কোর বলেছেন, ইউনিভার্সিটি কি কখনো বেঞ্চমার্ক করে দেওয়া হয় কিনা, একটু পর্যন্ত হলে ওদের ইউনিভার্সিটিতে চান্স বা অ্যাপ্লাই করা যাবে, এই ধরনের কিছু কি ব্যাপার আছে কিনা? আছে আছে আছে। যেমন সবচেয়ে মানে অ্যাকসেপ্টেবল রেঞ্জ হচ্ছে 6.5। আসলে 6.5 হচ্ছে মোস্ট অফ দ্য স্কলারশিপ রিকোয়ারমেন্ট অলসো। প্রায় বেশিরভাগ সরকারি বিশ্ববিদ্যালয়, সরকারি স্কলারশিপ গুলোতে আপনাকে অবশ্যই 6.5 স্কোর করতে হবে। এর কম হলে কিন্তু শর্ট লিস্ট করবে। 6.5 হচ্ছে ওভারঅল স্কোর। আর ইন্ডিভিজুয়াল মডিউল কিন্তু 6 এর নিচে হলে কিন্তু আবার সমস্যা, তাও কাউন্ট হবে না। অর্থাৎ ওভারঅল সবগুলোতে মিনিমাম 6 থাকতে হবে এবং ওভারঅল 6.5 হতে হবে। এটা হচ্ছে আপনি যদি বিভিন্ন দেশের গভর্নমেন্ট স্কলারশিপ গুলো দেখেন, যেমন অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট স্কলারশিপ বলেন, আমেরিকার ফুল ব্রাইট বলেন, ইউকে বা বিভিন্ন দেশের স্কলারশিপ গুলো, কমনওয়েলথ স্কলারশিপ, ইভেন বিভিন্ন ভালো ভালো ইউনিভার্সিটি স্কলারশিপ গুলো 6.5 হচ্ছে একদম মিনিমাম রিকোয়ারমেন্ট, অ্যাকসেপ্টেবল রিকোয়ারমেন্ট 6.5। এখন তারও কম স্কোর যাচ্ছে অনেক জায়গায়, অনেক দেশে ইউনিভার্সিটি, বাট ওগুলো মোস্টলি টাকা খরচ করে যারা যায় আর কি পড়াশোনা করতে যায়, বেশিরভাগ নিজেরা টাকা খরচ করে পড়তে যায়। ওদের জন্য একটু ফ্লেক্সিবিলিটি আছে, কারণ ওদেরকে ওখানে নেওয়ার পরে ওই ইউনিভার্সিটি গুলো আরো প্রিপেয়ার করে, আসলে তাদের লিঙ্গুইস্টিক এবিলিটিটা আরো বাড়িয়ে নেয়। ওখানে গিয়ে এরা এডিশনাল কিছু কোর্স নেয় তাদের প্রফিসিয়েন্সি বাড়ানোর জন্য, কারণ এই প্রফিসিয়েন্সি না বাড়লে তো তারা একাডেমিক প্রেসারে কোপ করতে পারবেন, প্রেসারটা নিতে পারবেন। সুতরাং 6.5 এন্ড অ্যাবাভ হচ্ছে অ্যাকসেপ্টেবল মানে স্কোর আর কি, রেঞ্জ স্কোর। আর তার চেয়ে যত ভালো, যত বেশি হয় তত ভালো। ওকে ভাইয়া, যে যত বাড়াতে পারে তার যত অবশ্যই তত ভালোই। এক্স্যাক্টলি।
এই সার্টিফিকেশনটা কি ওয়ার্ল্ড ওয়াইড অ্যাকসেপ্টেবল একটা ইনস্টিটিউশনের আন্ডারে আইএলটিএস করতে হবে কিনা বা অন্য কিছু আছে কিনা? মানে কি আইএলটিএস কোর্স করার জন্য মানে আমি যে একবার আইএলটিএস সার্টিফিকেশনটা নিব, এটা দিয়ে কি আমি সারা ওয়ার্ল্ড ওয়াইড অ্যাক্সেস করতে পারবো, না আলাদা আলাদা দেশের জন্য আলাদা আলাদা করে আইএলটিএস নিতে হবে? আইএলটিএস মোটামুটি এখন সারা পৃথিবীর প্রায় বেশিরভাগ ইউনিভার্সিটিতে অ্যাকসেপ্টেবল একটা সার্টিফিকেট একাডেমিক ইয়াতে। ইভেন আমেরিকা কানাডা তো আইএলটিএস এখন ওয়াইডলি অ্যাকসেপ্টেড। ইভেন আমেরিকা কানাডা তো আইএলটিএস ওয়াইডলি অ্যাকসেপ্টেড। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইউকে, ইউরোপের প্রায় সবগুলো দেশে, পুরো ইউরোপে আইএলটিএস। ইভেন আমাদের এশিয়াতেও যদি আপনি যদি ইভেন ইন্ডিয়ান গভর্নমেন্ট স্কলারশিপ ICS আর নাকি একটা স্কলারশিপ আছে, ওটাতে অ্যাপ্লাই করলে আপনার আইএলটিএস করতে দিতে হবে। আইএলটিএস না থাকলে ওরা আবার একটা টেস্ট নেয়। ইভেন আমাদের এশিয়ান যে কান্ট্রিগুলো আছে, এখানে যেতে হলে আইএলটিএস দিতে হবে। আইএলটিএস ইজ দ্য মোস্ট অ্যাকসেপ্টেড ওয়ান, মোস্ট ওয়াইডলি, মানে সবচেয়ে বেশি অ্যাকসেপ্টেড আমার মনে হয়। আইএলটিএস, টোফেল, আমেরিকান টোফেল আছে, এদিকে ব্রিটিশ এবং অস্ট্রেলিয়ানদের দ্বারা আইএলটিএস এরা রান করে। এই দুটা হচ্ছে মোটামুটি দুটাই সমানভাবে অ্যাকসেপ্টেড। দুইটা স্কোরে সব ইউনিভার্সিটিতে কিন্তু অপশন থাকে। আপনি যদি ইউনিভার্সিটি রিকোয়ারমেন্টে যান, ওয়েবসাইটে যান, ওরা কিন্তু আইএলটিএস অবলিক টোফেল স্কোর এত থাকতে হবে, আইএলটিএস এত, টোফেল এত, স্পেসিফিকলি দেওয়া হয়। সুতরাং এই দুটাই সবচেয়ে বেশি ওয়াইডলি অ্যাকসেপ্টেড। এবং আইএলটিএস এর অ্যাকসেপ্টেন্স আমাদের এদিকে কিন্তু আইএলটিএস এর দিকে ঝোঁক বেশি সাধারণত আমাদের এই সময়। আমরা আমি জানি না, এটা হয়তো ব্রিটিশ এই উপমহাদেশ তো পুরো একসময় আন্ডারে ছিল, ব্রিটিশনেস এখন রয়ে গেছে আমাদের, আইএলটিএস প্রতি টেন্ডেন্সিটা একটু বেশি মনে হয় আমার কেন। ওকে ভাই, একটা কমন কোশ্চেন আছে আসলে আমাদের স্টুডেন্টদের মাঝে। প্রথমে আমরা আইএলটিএস সম্পর্কে জানলে প্রথম কোশ্চেনটা যেটা চলে আসে সেটা হচ্ছে আসলে আমি কোথায় যাব, কোত্থেকে আইএলটিএসটা করবো বা কিভাবে স্টার্টটা করতে পারি, সে সম্পর্কে যদি একজন আইএলটিএস সার্টিফিকেশন নেওয়ার জন্য কিভাবে করতে পারে। আরেকটু ক্লিয়ারলি বুঝতে পারছি, আইএলটিএস প্রিপারেশন কোর্সের ব্যাপারে বলছেন? আইএলটিএস প্রিপারেশন কোর্স জি, যে আমরা প্রথমে বুঝতে পারি বল। আইএলটিএস প্রিপারেশন, কেউ যদি আইএলটিএস পরীক্ষা দিতে চায়, অনেকে তো যায়, বিভিন্ন সেন্টারে যায় আসলে প্রিপারেশন কোর্স করার জন্য। এগুলো যেতে পারে, ইট ডিপেন্ডস। এখন তো যার যেখানে ভালো লাগে সেখানে যেতেই পারে। বাট এখন কিন্তু আইএলটিএস এর জন্য অনেকগুলো ফ্রি রিসোর্স আছে, অনেকগুলো ফ্রি কোর্স আছে কিন্তু। যেমন ইউনিভার্সিটি অফ কুইন্সল্যান্ডের একটা কমপ্লিট আইএলটিএস কোর্স আছে যেটা একদমই ফ্রি। ব্রিটিশ কাউন্সিলের আরেকটা কোর্স আছে অনলাইন, ওটাও ফ্রি। আইএলটিএস কিন্তু আমার জানা মতো অন্তত দুটো কোর্স আছে যেগুলো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড এবং ফ্রি কোর্স, যে কেউ করতে পারে এগুলো। এখন আমাদের তো অনেকে স্পেসিফিক গাইডেন্স দরকার হয়, গাইডেন্স চাই। তারপরে সেক্ষেত্রে তাদের পরিচিত সেন্টারের মধ্যে যেখানে তারা ভালো ফিল করে বা যেখানে তাদের করলে ভালো হবে মনে হয় সেখানে যেতে পারে। আমাদের দেশে তো অনেক সেন্টার আছে, চিটাগং এ আছে অনেক সেন্টার, একাধিক সেন্টার ঢাকাতে আছে। এগুলো তো আইএলটিএস তো বিশাল একটা ইন্ডাস্ট্রি, আইএলটিএস নিয়ে কিন্তু বিশাল একটা ইন্ডাস্ট্রি আছে, বিশাল একটা ব্যবসার ক্ষেত্র কিন্তু। এটা নিয়ে আমাদের দেশে অনেক বড় বড় সেন্টার আছে, আইএলটিএস নিয়ে সারা বছর ধরে যুগ ধরে কিন্তু ব্যবসা করছে। এরা ভালো, কিন্তু এরা কিন্তু এক্সপার্ট, অনেক অনেক দিনের এক্সপিরিয়েন্স আছে এগুলো, এই সমস্ত কোর্সগুলো রান করাতে। সুতরাং আমি এটা যার যার সিদ্ধান্তকেই আমি বলবো, যার যার ব্যক্তিগতভাবে সিদ্ধান্ত নিতে হবে। বাট আমাকে জিজ্ঞেস করলে আমি ফ্রি রিসোর্স গুলোর কথা আগে বলবো, এবং কেউ স্পেসিফিকলি জানতে চাইলে ওগুলো আমি প্রয়োজন লিঙ্ক এখানে দিয়ে দিতে পারবো, যে এই হচ্ছে লিঙ্ক,
তারা কেউ যদি স্পেসিফিক ওই সোর্স গুলো চায় তাহলে আমি এখানে প্রোগ্রামের পরে এখানে লিংক দিয়ে দিতে পারবো, তারা নিজের মতো করে সাইন আপ করে এটা কন্টিনিউ করতে পারে, নিজের কনভিনিয়েন্সের উপর শুরু করতে পারে। জি আচ্ছা, হয় যদি আপনি কোনো ধরনের লিংক দিয়ে থাকেন আমাদের প্রোগ্রামটা শেষ হওয়ার পরবর্তীতে হয়তো তারা এই রিসোর্সটা সম্পর্কে জানতে পারবে। ওয়েল ভাইয়া, এখন যেটা একটু জানতে চাইবো যে আসলে আইএলটিএস এর পরীক্ষার মডিউল সম্পর্কে আপনি বলেছিলেন লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং, এই মডিউলগুলো সম্পর্কে যদি আমাদেরকে একটু ক্লিয়ার ধারণা দিতেন। লিসেনিং আইএলটিএস চারটাই মডিউল, যে কোনো ল্যাঙ্গুয়েজ চারটা পার্ট আসলে, লিসেনিং, তারপরে রিডিং, রাইটিং, স্পিকিং। এখন তার মধ্যে লিসেনিং এবং রিডিং এই দুটো তো রিসেপটিভ স্কিল বলি, যেগুলো তো আর স্পিকিং, রাইটিং এর প্রোডাক্টিভ স্কিল, যেগুলো আমাদেরকে অ্যান্সার প্রডিউস করতে হয়, একটাতে বলতে হয়, একটাতে লিখতে হয়। এই চারটা স্কিলই সমানভাবে জরুরি, আসলে সমানভাবে জরুরি, এবং চারটা স্কিল চার ধরনের এবিলিটি অ্যাসেস করে আমাদের, আমরা যারা ক্যান্ডিডেট তাদের চার ধরনের এবিলিটি অ্যাসেস করে, এবং চারটা কিন্তু আবার খুব ক্লোজলি কানেক্টেড, একটার সাথে একটা কানেকশন কিন্তু ওই ধরনের আছে। এটা এমন কখনো হয় না যে কেউ রিডিং এ 6 পাইলো সে রাইটিং এ 8 পাইলো, এটা কখনো সাধারণত হয় না। সুতরাং এগুলো সবগুলোর একটা কোরিলেশন আছে, যে রিডিং এ ভালো সে হয়তো রাইটিং এও ভালো হবে, ডেফিনেটলি তার স্পিকিং এ হয়তো ভালো হবে, খুব বেশি তফাৎ হয় না কিন্তু। এই জন্য এখন ফরম্যাট যদি আমরা বলি যে চারটা ফরম্যাট কিরকম আইএলটিএস এর পরীক্ষার জন্য, সেখানে আমাকে বলতে হবে হচ্ছে রিডিংটা, যেমন রিডিংটা 1 ঘন্টা হয়, 1 ঘন্টা হয় রিডিং পরীক্ষাটা, রিডিং সেকশন, যেখানে 3টা রিডিং কম্প্রিহেনশন করতে হয় ক্যান্ডিডেটদের, 40টা কোয়েশ্চেন আনসার করতে হয়, তিনটা টেক্সট থেকে 40টা কোয়েশ্চেন থাকে, 40টা আনসার করতে হয়। মার্কস একটু বলবেন কত মার্কসের জন্য? 40টা 40 মার্কস, 40টা কোয়েশ্চেন 40 মার্কস, সবগুলো এমসিকিউ, সবগুলো এমসিকিউ কোয়েশ্চেন আনসার। এমসিকিউ বিভিন্ন টাইপের এমসিকিউ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ম্যাচিং, বিভিন্ন ধরনের কোয়েশ্চেন, 8-9 ধরনের কোয়েশ্চেন থাকে, 7-8 ধরনের কোয়েশ্চেন আসতে পারে। ওকে, সবগুলো 40টা কোয়েশ্চেন। ওয়ার্ড যদি আমরা বলি, 3টা প্যাসেজ মিলে টোটাল হতে পারে প্রায় 3000 ওয়ার্ড হতে পারে, অ্যারাউন্ড 3000 ওয়ার্ড, অর্থাৎ 1 ঘন্টা সময়ের মধ্যে আমাকে প্রায় 3000 ওয়ার্ডের মতো পড়তে হবে, 3000 ওয়ার্ডের মতো টেক্সট টোটাল। কোয়েশ্চেন থাকবে 40টা, সময় পাবো 1 ঘন্টা কোয়েশ্চেন আনসার সবগুলির জন্য। আর লিসনিংটা হচ্ছে 40 মিনিটের একটা টেস্ট, 40 মিনিটের মধ্যে 30 মিনিট হচ্ছে পিওর লিসনিং। 3টা পার্ট থাকে এখানে, 3 পার্টে, পার্ট এ, পার্ট বি এন্ড পার্ট সি। 3 পার্টে 4টা পার্ট থাকে, 3টা পার্ট না 4টা পার্ট। টোটাল টাইম হচ্ছে লিসনিং টাইম হচ্ছে 30 মিনিট, আর 10 মিনিট থাকে অ্যান্সার ট্রান্সফার করার জন্য, টোটাল 40 মিনিট। জি, রাইটিং হচ্ছে তাও একই 1 ঘন্টা। রাইটিং এর 2টা টাস্ক থাকে, টাস্ক 1 এন্ড টাস্ক 2, 2টা মিলে 1 ঘন্টা সময়। টাস্ক 1 এর জন্য টাইম থাকে 20 মিনিট, এটা টাস্ক 2 এর জন্য থাকে 40 মিনিট। কারণ মার্কস আবার টাস্ক 1 টাস্ক 2 এর অর্ধেক মার্কস ক্যারি করে, এই জন্য ওটাতে টাইম বেশি অ্যালোকেটেড আর কি। ওটা টাইম দেখে বোঝা যায় ওটার মার্কস ডাবল টাস্ক 1 চেয়ে। জি, এগুলো রাইটিং। 4 নাম্বার হলো স্পিকিং। স্পিকিংটা হয় সরাসরি একদম এক্সামিনারের সাথে, স্পিকিং পরীক্ষাটা এক্সামিনারের সাথে সরাসরি হবে, ফেস টু ফেস, একজন রিয়েল এক্সামিনারের সাথে। তাহলে কি মোর চ্যালেঞ্জিং ব্যাপারটা? চ্যালেঞ্জিং স্পিকিং এর কথা বলছেন? না, চ্যালেঞ্জিং আর কি, চ্যালেঞ্জিং এটা তো চ্যালেঞ্জিং মনে করলে এক্সামিনার ডিরেক্ট আছে বলছেন।
হ্যাঁ, এক্সামিনারের সাথে সরাসরি কথা বলতে হবে। এটা 11 থেকে 15 মিনিটের মতো একটা ফেস টু ফেস কনভারসেশন। না, আমার কোনো পয়েন্ট চাই না, এগুলো জাস্ট খুব ফ্রেন্ডলি এবং হোমলি এনভায়রনমেন্টে কনভারসেশনের মতো দুইজন বসে সামনে সামনে কথা বলা আর কি। এখন এটা ডিপেন্ড করছে তার এর উপরে আর কি। অনেকে তো একটু নার্ভাস থাকে স্বাভাবিকভাবেই, অনেকে এই ফ্রাইটটা হয়তো ওভারকাম করে ফেলেছে। সুতরাং এটা আমার মনে হয় ইনিশিয়ালি হয়তো একটু চ্যালেঞ্জিং মনে হতে পারে, বাট যারা মানুষের সাথে ইন্টারাকশনের অভ্যাস আছে, কনফিডেন্স আছে, তাদের জন্য চ্যালেঞ্জিং হওয়ার কথা না। তাই এই হচ্ছে 4টা মডিউল ব্রিফ ডেসক্রিপশন আর কি। ওকে, আমি যদি ভাইয়া একটু স্টুডেন্টদের মতো করে জানতে চাই যে কোন মডিউলটা বেশি টাফ বা আপনার মনে হয়েছে স্টুডেন্টরা খুব বেশি প্রবলেম ফেস করে, যদি একটু বলতেন, বা কেন বা এইসব জায়গায় প্রবলেম ফেস করতেছে বলে আপনার মনে হয়? এটা আসলে তো পারসন টু পারসন ভ্যারি করতে পারে, মাইট ভ্যারি ফ্রম পারসন টু পারসন, বাট আমার কেন যেন মনে হয় রিডিংটা একটু বেশি চ্যালেঞ্জিং মনে হয়। রিডিংটা আচ্ছা, আমার মনে হয় বেশিরভাগ লোকজন, কারণ আমরা কিন্তু রিডিং স্কিলের দিক দিয়ে আমরা বেশিরভাগ লোকজন পিছিয়ে আছি। আমাদের রিডিং স্ট্র্যাটেজি কম, আমরা দ্রুত পড়ার অভ্যাস নাই, পড়লে আবার ঠিক মতো সব বোঝার এবিলিটি, স্কিল আমরা আগে থেকে আমাদের স্কুল থেকে তো আমরা স্কুল সিস্টেম থেকে এই অভ্যাসগুলো আমাদের দেশে নাই আসলে। এই জন্য কাউকে ভালো স্কোর করতে হলে এগুলো নিজে প্র্যাকটিস করে স্কিল গুলো কিন্তু আস্তে আস্তে মানে আয়ত্ত করতে হয়। আমার কাছে আমার পার্সোনাল অপিনিয়ন হচ্ছে আমার রিডিংটা একটু বেশি চ্যালেঞ্জিং, কারণ যার রিডিং ভালো সে কিন্তু ভালো রাইটিং ভালো হবে, কিন্তু আলটিমেটলি গুড রিডার ইজ আ গুড রাইটার অলসো, দেয়ারস নো ডাউট। কারণ একদম ভালো রাইটার হতে তারা to be a good reader you have to be a better reader, to be a good writer you have to be a better reader. সুতরাং এই দুটার মধ্যে খুব স্ট্রং কানেকশন আছে। সুতরাং রিডিংটা আমার কাছে আমি মনে করি একটু বেশি চ্যালেঞ্জিং, কারণ টাইম ওয়াইজ 3টা টেক্সট থাকে, মোটামুটি 900-950 ওয়ার্ডের টেক্সট এক একটা, খুব চ্যালেঞ্জিং হয়। 3টা টেক্সট শেষ করতে পারে না অনেকে। রিডিং খুব স্পিড, খুব দ্রুত পড়ার অভ্যাস না থাকলে অনেকে 3টা টেক্সট আনসার করতে পারবে না, 3টা কম্প্রিহেনশন আনসারই করতে পারবে না, 1 ঘন্টা চলে যাবে। হ্যাঁ, যেটা বলছিলাম আসলে আমার কয়েকজন বন্ধু একজন এক এক ধরনের কথা বলেছেন। কেউ বলছে যে আমি লিখতে পারি, আমি স্পিকিং ডিরেক্ট সরাসরি স্পিকিংটা আমার জন্য একটু ভয়ঙ্কর হয়ে যায়। কেউ বলে আমি পড়তে পারি বা লিখতে গেলে প্রবলেম হয়ে যায়। তো এটা পারসন টু পারসন ভেরি করে। আপনি যেটা বলছিলেন যে আমাদের হয়তো জোনালের কারণেই কিনা আমাদের হয়তো রিডিং একটু প্রবলেম, অ্যাকসেন্টের একটু প্রবলেম থাকতে পারে বলে আপনার মনে হচ্ছে, যে জিনিসটা আপনি খুব কাছ থেকে দেখেছেন। ভাইয়া আমি যেটা একটা ব্যাপার জানতে চাচ্ছি ভাইয়া, সেটা হচ্ছে আমি ধরেন দেশের বাইরে যাওয়ার জন্য এখন আমার জন্য সুযোগ নেই, বা আমি দেশের বাইরে ইমিগ্রেশনও না, কিন্তু নিজের এফিসিয়েন্সি বাড়ানোর জন্য বা নিজের একটা পার্সোনাল ডেভেলপমেন্টের জন্য আইএলটিএস কে অনেক বড় ভূমিকা রাখে কিনা, বা আমরা ওই কাজের জন্য হলেও আইএলটিএস টা করতে পারি কিনা? অবশ্যই, এটা তো আমি বলেইছি অলরেডি, কারণ আইএলটিএস কিন্তু একটা বড় ভ্যালু অ্যাড করতে পারে আমাদের সিভি এর সাথে। আমি যেটা বললাম, কারো সিভি এর সাথে যদি ভালো একটা আইএলটিএস স্কোর থাকে, তার তো এমপ্লয়াবিলিটির পসিবিলিটি অনেক বেশি বাকি 100 জনের চেয়ে। কারণ তাকে আমাদের ওয়ার্ক প্লেস, এখন ইংরেজিটাকে আমাদের দেশে তো এখনকার সময় ইংরেজি কিন্তু একটা স্কিলের মতো ধরা হয়, ল্যাঙ্গুয়েজ না, এখন একটা স্কিল হিসেবে ধরা হয়। কারণ আমরা আমাদের ডে টু ডে লাইফে যে কম্পিউটার, ইন্টারনেট, আইসিটি, যেখানে যে ইংরেজি তো একমাত্র মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, কমিউনিকেশন। সুতরাং যার লিঙ্গুইস্টিক এবিলিটি ভালো, সে দ্রুত যে কোনো কাজ দিলে সে দ্রুত করে ফেলতে পারবে। সুতরাং আমার তো মনে হয় যারা অনেক স্মার্ট লোকজন কিন্তু চাকরি বাকরি খোঁজার আগে ভালো একটা আইএলটিএস করে ফেলে আগে। অনেককে আমি দেখেছি কারণ তার আইএলটিএস স্কোর যদি ওখানে থাকে সিভি এর সাথে, ডেফিনেটলি তাকে শর্ট লিস্ট করা হবে, তাকে ডাকবে, কথা বলবে। এটা কিন্তু অনেকেই করে না, বেশিরভাগ লোকজন কিন্তু অনেক করে না, বেশিরভাগের এটা থাকে না। সুতরাং এটা তো আমি তো মনে করি এটা একটা স্মার্ট ইনিশিয়েটিভ। যারা খুব বেশি স্মার্ট তারা কিন্তু জব অ্যাপ্লিকেশনের সময় মানে
জব অ্যাপ্লিকেশন করার আগে আগে বিশেষ করে যারা আমি আমাদের আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টদেরকে আমরা অনেক সাজেস্ট করি যে সেকেন্ড ইয়ার, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার থাকতে পর্যন্ত একাধিক ল্যাঙ্গুয়েজ তারা যাতে শিখে ফেলে আস্তে আস্তে, একটা দুটো ল্যাঙ্গুয়েজ ইনক্লুডিং ইংলিশ, যাতে পাস করতে করতে ভালো একটা স্কোর লেভেলে পৌঁছে যায় এবং সাথে সাথে যাতে আর বসে থাকে না লাগে, ইজিলি এরা পিকড আপ হয়ে অলরেডি নিয়ে নেয় অনেকগুলো কোম্পানি, কারণ তাদের লিঙ্গুইস্টিক ইংরেজি স্কিলটা বড় একটা ফ্যাক্টর কিন্তু এমপ্লয়াবিলিটির ক্ষেত্রে। আমাদের দেশের প্রেক্ষাপটে এটা আরো বেশি প্রযোজ্য, আরো বেশি। জি, তো ভাই এই সার্টিফিকেশনটার আমরা সবসময় একটা ভ্যালিডিটি জানতে চাই যে আসলে একবার সার্টিফিকেশনটা নিলে পরে এটার ভ্যালিডিটিটা কতদিন, বা ভ্যালিডিটি শেষ হয়ে যাওয়ার পরে বা আমার কি নতুন করে আবার পরীক্ষা দিয়ে আবার নতুন করে সার্টিফিকেট নিতে হবে কিনা? ভ্যালিডিটি তো 2 বছর হচ্ছে রিটেন একটা আছে আর কি, 2 বছর পর্যন্ত ভ্যালিডিটি থাকে, 2 বছরের পরে হলে আচ্ছা আবার দিতে হবে। সেটা নতুন করে হচ্ছে বিশেষ করে অ্যাডমিশনের ক্ষেত্রে, ইউনিভার্সিটিগুলো অ্যাডমিশনের ক্ষেত্রে এবং ইমিগ্রেশনের জন্য অ্যাপ্লাই করলে ওরা কিন্তু 2 বছরের বেশি হলে আর অ্যাকসেপ্ট করবে না, কারণ ওরা মনে করা হয় 2 বছরের, এই 2 বছর যদি আমি প্র্যাকটিসে না থাকি আমার স্কিল হয়তো কমতেও পারে, ওদের একটা আশঙ্কা থাকে। 2 বছর যদি কোনো একটা কাজে না থাকলে ওটা যে তার অবনতি হওয়ার সম্ভাবনা আছে, এই ধারণা থেকে হয়তো তারা বলে যে 2 বছরের বেশি হলে, 2 বছরের বেশি হলে আবার দিতে হবে, আবার প্রুফ করতে হবে। তবে আমাদের দেশের প্রেক্ষাপটে চাকরি বাকরির ক্ষেত্রে যেটা বললাম, এটা ওটা দেখিনি আমি, 2 বছর পুরনো হওয়াতে তাকে কল করা নেই, ওটা দেখিনি। আমার মনে হয় এটা এই ক্ষেত্রে হয়তো খুব বেশি প্রযোজ্য না। আচ্ছা ভাইয়া, সবাই তো আসলে আমরা একটা ভালো স্কোর করতে চাই, যে যে লেভেলে থাকি না কেন আমরা চাই যে সবার একটা ভালো স্কোর থাকুক। তো সেই ব্যাপারে যদি আপনি একটু ব্রিফলি বলতেন যে আসলে একটা ভালো স্কোর করার জন্য আমি কোন স্ট্র্যাটেজি ফলো করলে বা কিভাবে প্রিপারেশনটা নিলে পরে আমার একটা ভালো স্কোর, যে কেউ হয়তো একটা মডারেট স্কোর করতে পারবে। ওয়েল, এটা কিন্তু অনেক মানে ফ্রিকুয়েন্টলি আস্কড কোয়েশ্চেন আর কি, এটা কোয়েশ্চেনটা একদম ফ্রিকুয়েন্টলি আস্কড কোয়েশ্চেন। এখন আসল কথা হচ্ছে শর্টকাট কিন্তু রাস্তা নাই খুব বেশি। শর্টকাট আমরা যদি মনে করি যে আমি কম পুঁজি দিয়ে বেশি লাভ করে ফেলবো, কম সময় দিয়ে ভালো স্কোর করে ফেলবো, তাহলে এটা মানে ভুল ধারণা হবে। কিন্তু এই জন্য যেটা আমাদের করতে হবে, আমার মনে হয় আইএলটিএস এর মতো পরীক্ষাগুলো যেগুলো অনেক এক্সপেন্সিভ, অনেকগুলো টাকা দিতে হয়, এগুলোর ক্ষেত্রে আমাদের একটা কম্প্রিহেন্সিভ প্ল্যান নিয়ে কিন্তু আগানো দরকার। এবং আমি সাজেস্ট করবো মোটামুটি অ্যাটলিস্ট 5-6 মাস সময় নিয়ে যদি কেউ আগায়, আস্তে আস্তে ঘন্টা 2 ঘন্টা রেগুলারলি যদি প্রত্যেকটা মডিউল একটু প্র্যাকটিস করে, রিডিং, রাইটিং, স্পিকিং, বিশেষ করে রিডিং রাইটিং এর জন্য তো নিজে নিজে হয়তো প্র্যাকটিস করতে পারে, স্পিকিং এর জন্য কোলাবোরেশন করলে ভালো। এখনকার সময় কিন্তু যেমন যে আমরা এখন কথা বলছি, এখনকার সময় কিন্তু ছোট্ট একটা টিম ফর্ম করা কোনো ব্যাপার না। যেমন আমি মনে করেন আমি আমার একটা টার্গেট আছে, আমি ভালো স্কোর পেতে চাই, আমার মধ্যে কিন্তু অনেক লোক আছে আমার বন্ধু বান্ধবদের মধ্যে। এখন আমি যদি 2-1 জনকে পিন পয়েন্ট করতে পারি এবং আমরা যদি একটা গ্রুপ ফর্ম করি, আমার মনে হয় কোলাবোরেটিভলি যদি আমরা কাজ করি তাহলে হয়তো একটা বেটার রেজাল্ট দিতে পারে। বিশেষ করে স্পিকিং এর ক্ষেত্রে, স্পিকিং ও রাইটিং এর দুটার ক্ষেত্রে কোলাবোরেশন সম্ভব। কিন্তু লিসনিং এর জন্য প্র্যাকটিসের কোনো বিকল্প নেই, এটা খুব ইজি। এখন তো ইংরেজির এক্সপোজার অনেক বেশি আমাদের, আমরা তো সারাদিনই ইংরেজির ভিতরেই আছি। ইন্টারনেট, মোবাইল ফোন খুললেই ইংরেজি, টেলিভিশন চালে বিবিসি, সিএনএন। আমার মনে হয় ডেইলি আধা ঘন্টা সময় যদি কেউ মানে শোনে, ইংরেজি শোনে, বিবিসি, সিএনএন, তারপরে ইভেন এবিসি রেডিও আছে অস্ট্রেলিয়ান, তারপরে কানাডিয়ান রেডিও আছে, আমার মনে হয় সবগুলো চ্যানেলে একটু শোনা দরকার। কারণ আইএলটিএস পরীক্ষায় কিন্তু লিসনিং এ আমেরিকান অ্যাকসেন্টের কিছু টেক্সট থাকবে, ব্রিটিশ থাকবে, কিছু অস্ট্রেলিয়ান, কানাডিয়ান, নিউজিল্যান্ড, সবগুলো কিন্তু মিক্স থাকে। সুতরাং ওখানে ভালো করতে হলে মোটামুটি সবগুলো অ্যাকসেন্ট সম্পর্কে আমাদের একটু ওরিয়েন্টেশন থাকতে হবে। এই জন্য লিসনিং এর জন্য শুনতেই হবে, আপনাকে শুনতেই হবে।
শোনার অভ্যাস থাকতে হবে, ডেইলি একটু একটু করতে হবে। 5-10 মিনিট করে লিখতে হতে পারে ডেইলি। যেমন 5 মিনিট জার্নাল একটাই আছে, 5 মিনিট করে যদি আমি লিখি অন অ্যান অ্যাভারেজ প্রতিদিন। আর স্পিকিংটা তো এখন কোনো মোটেও ডিফিকাল্ট কোনো কাজ না। এখন যেখানেই থাকুক না কেন, আমার পার্টনার যদি আমেরিকাতে থাকে, আমি কিন্তু স্পিকিং প্র্যাকটিস করতে পারি কিছু বলে, ফর এক্সাম্পল। এই জন্য এখন কিন্তু সবকিছু খুবই ইজি, আর খুব ডিফিকাল্ট যদি আমরা ডেভিয়েটেড হয়ে যাই, ডিরেইল হয়ে গেলে আর খুব বেশি ডিফিকাল্ট। কারণ এত বেশি কম্পিউটার খুললাম, আমি কম্পিউটারে গেলাম, আমি আমার প্ল্যান হচ্ছে একটু পড়াশোনা করবো, যেভাবে মেসেজ এবং বিভিন্ন নিউজ এগুলো টুংটাং করে ঢুকে যায়, মানে পপ আপ করা শুরু করে, একটাতে ক্লিক করলে আর ফিরে আসা মুশকিল, আর আস্তে আস্তে 6 ঘন্টা চলে গেছে। সুতরাং খুব স্ট্রং ফোকাস থাকতে হবে। ফোকাস থেকে যদি 4-5-6 মাস, ম্যাক্সিমাম 6 মাস যদি ঘন্টা 2 ঘন্টা সময় দিয়ে প্র্যাকটিস করে, সব মিলিয়ে আর কি রেগুলারলি প্র্যাকটিস করতে হবে সোজা। কোনো শর্টকাট কিন্তু নেই আসলে, শর্টকাট আশা করাটা ভুল হবে। জি, যেটা বললাম, কয়েকজন যদি কোলাবোরেশন করা যায় খুবই ভালো, লাইক মাইন্ডেড। তবে হ্যাঁ, একটু গাইডেন্সের দরকার আছে, একটু এমন কেউ থাকলে এর মধ্যে ভালো, যাদের গাইডেন্সের যাদের সাথে একটু চেক করিয়ে নেওয়া যেতে পারে জিনিসগুলো, যে আমি এটা লিখলাম, একটু যদি দেখে দেওয়া যেত। সিনিয়র একটু মোর এইগুলো কেউ থাকলে সুবিধা ভালো। সবাই আবার একই লেভেল হলে সমস্যা, একটু উঁচু নিচু লেভেল হলে ভালো। কেউ স্পিকিং খুবই ভালো, কেউ রাইটিং খুব ভালো, কেউ রিডিং খুব ভালো, কেউ লিসনিং খুব ভালো, এটা হলে একটু ভালো। অথবা সরাসরি কোনো একজন সিনিয়র পরামর্শ বা মাঝে মাঝে একটু সাপোর্ট নেওয়া ভালো আর কি। ভাইয়া, এই 4টা মডিউলের মাঝে আমার একটা জিনিস জানার ছিল যে আসলে আমার অ্যাসেসিংটা 4টা মডিউলের আলাদা করে হয়, নাকি 4টার এগ্রিগেটে একটা এভারেজ করা হয়? ব্যাপারটা কেমন? 4টাতে আলাদা আলাদা অ্যাসেসমেন্ট হয়, বাট রেজাল্ট এভারেজে আসে। রেজাল্ট আপনার টোটাল ব্যান্ড স্কোর যেটা, এটা এভারেজে আসে। যেমন কেউ যদি রিডিং এ পাইলো 6 ফর এক্সাম্পল, আর একটা 7, আর একটা 8, আর একটা 7.5, 4টা যোগ হয়ে যেটা এভারেজ আসবে, সেটাই তার ওভারঅল ব্যান্ড স্কোর হবে। ওকে, ব্যান্ড স্কোরটা এভারেজে আসবে। জি, আমরা প্রোগ্রামের অনেকটা শেষ পর্যায়ে চলে এসেছি। তবে আপনার একটা বিষয় নিয়ে আসলে খুব বিস্তারিত জানতে চাইবো, এরপরে হয়তো আমরা প্রোগ্রামটা শেষ করতে যাবো। স্পিকিং এবং রাইটিং, এই দুটো মডিউল নিয়ে যদি আমাদের জন্য একটু বিস্তারিত বলতেন, যে আসলে স্পিকিং এবং রাইটিং এ কিভাবে করে আমরা নিজেরা ভালো করতে পারবো, বা কোন ধরনের প্রিপারেশন আমাদের দরকার, যদি একটু বিস্তারিত বলতেন প্লিজ। স্পিকিং, রাইটিং দিয়ে শুরু করি। রাইটিং একটু বলি আগে। রাইটিং যেটা বললাম, রাইটিং দুটো টাস্ক থাকে আসলে, টাস্ক 1 এন্ড টাস্ক 2। এখানে প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। এখন কিন্তু অনেক ম্যাটেরিয়াল আছে অনলাইনে, অনেকগুলো স্যাম্পল রাইট আপ আছে, কিন্তু টাস্ক 1 এর স্যাম্পল রাইট আপ মানে এখানে স্পেসিফিকলি অনেকে যদি সার্চ করে পাবে যে এটা এই ব্যান্ড 5 স্কোর করছে এই রাইট আপটা, এই অ্যানসারটা ব্যান্ড 6 এর উপযোগী, এই অ্যানসারটা ব্যান্ড 7 এর উপযোগী, এই অ্যানসারটা ব্যান্ড 8 এর উপযোগী। এই ধরনের কিন্তু অনেক স্যাম্পল এক্সাম্পল আছে। এটা একটা জিনিস, এভাবে ধরে ধরে প্র্যাকটিস করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে আমাদের ব্যান্ড ডেসক্রিপ্টর যেটা আছে, আমাদের রাইটিং এবং স্পিকিং দুটার জন্য আলাদা আলাদা মার্কিং ক্রাইটেরিয়া আছে, কিন্তু এই ক্রাইটেরিয়া গুলো খুব ক্লিয়ার আইডিয়া থাকতে হবে। যেমন কেউ যদি রাইটিং এর ক্রাইটেরিয়া গুলোর দিকে তাকাই, রাইটিং আমার 4টা ক্রাইটেরিয়া আছে। একটা হচ্ছে টাস্ক অ্যাচিভমেন্ট, 2 নাম্বার হচ্ছে কোহেরেন্স এন্ড কোহেশন, 3 নাম্বার লেক্সিক্যাল রিসোর্স, 4 নাম্বার হচ্ছে গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসি। এই 4টা ক্যাটাগরিতে কিন্তু রাইটিংটা অ্যাসেস করা হয়। সুতরাং আমি সাজেস্ট করবো যারা আইএলটিএস পরীক্ষা দিতে চায়, তারা যাতে ব্যান্ড ডেসক্রিপ্টরটা ভালো করে পড়ে নেয়।
কারণ ওখানে দেখলে বুঝতে পারবে যে তার লেখাটা কোন রেঞ্জের হলে কত ব্যান্ড স্কোর পাবে। এই 4টা মার্কস কিন্তু আলাদা আলাদা করা। একজন এক্সামিনার যখন এগুলো দেখে তার টাস্ক অ্যাচিভমেন্টে 9 এর মধ্যে কত পেল, কোহেরেন্সে 9 এর মধ্যে কত পেল, লেক্সিক্যাল রিসোর্সে 9 এর মধ্যে কত পেল, গ্রামাটিক্যাল রেঞ্জে 9 এর মধ্যে কত পেল। এখানে একটার ভিতরে 4টা আলাদা স্কোর, এবং এই 4টার এভারেজ মিলে এটার স্কোর হবে। এটা রাইটিং এর কথা বললাম আমি। জি, সুতরাং টাস্ক অ্যাচিভমেন্ট যেটা, টাস্ক অ্যাচিভমেন্ট হচ্ছে এটা অনেক প্র্যাকটিসের ব্যাপার আছে। টাস্ক অ্যাচিভমেন্ট হচ্ছে একটু বেশি প্র্যাকটিস করতে হবে। যেমন টাস্ক 1 এ হচ্ছে অনেকগুলো গ্রাফ, তারপরে চার্ট থাকে। এগুলি কিন্তু হঠাৎ করে কেউ একটা গ্রাফের দেখে কিন্তু বুঝতে পারবে না এটাতে কি বলছে আসলে, এখানে কম্পারিজন কন্ট্রাস্ট কি হচ্ছে, সেলিয়েন্ট ফিচার কি, সবচেয়ে মেজর ট্রেন্ডটা কি, তারপরে এটার মেসেজটা কি আসলে, এগুলো প্র্যাকটিস না করলে বোঝা মুশকিল হয়ে যাবে। সুতরাং টাস্ক অ্যাচিভমেন্টটা জরুরি। কোহেরেন্স এন্ড কোহেশন, লেক্সিক্যাল রিসোর্স, গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকিউরেসি। কোহেশনটা হচ্ছে স্মুথ ট্রানজিশন অফ আইডিয়াস আর কি, অর্থাৎ আমি যে সেন্টেন্স গুলো লিখলাম এটা স্মুথলি মেসেজটা পাস করতে পারছি কিনা আমি। আর লেক্সিক্যাল রিসোর্স হচ্ছে ভোকাবুলারি, রেঞ্জ অফ ভোকাবুলারি থাকতে হবে। রেঞ্জ অফ ভোকাবুলারি ভেরি ইম্পর্টেন্ট, পার্টিকুলার টাইপ অফ ভোকাবুলারি দরকার আছে। আর গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকিউরেসি হচ্ছে গ্রামার স্ট্রাকচারাল অ্যাকিউরেসি, সেটা সেন্টেন্স ভ্যারিয়েশন থাকতে হবে বিশেষ করে। এটা অর্থাৎ আমরা যেটা সিম্পল গ্রামার বলি, যে সেন্টেন্স স্ট্রাকচার গুলি কারেক্ট হবে। এগুলো ডিটেইল আলোচনা আসলে করতে গেলে এক একটা মডিউলে একটা প্রোগ্রাম হয়ে যাবে, লেগে যাবে। সুতরাং আমি সাজেস্ট করবো কেউ যদি পরীক্ষা প্র্যাকটিস করার সময় যাতে ব্যান্ড ডেসক্রিপ্টর গুলো সাথে রাখে, এবং কোন রেঞ্জের জন্য লেখার ধরনটা কিরকম হবে, কোন কোন ধরনের ভুল থাকলে কত স্কোর হবে, ব্যান্ড স্কোর হবে, এটা কিন্তু ক্লিয়ারলি একদম খুব স্পষ্ট করে লেখা আছে সব। আর স্পিকিং এ যদি যাই আমরা, স্পিকিং এও 4টা ক্রাইটেরিয়া আছে। তার মধ্যে কোহেরেন্স এন্ড কোহেশন হচ্ছে 1 নম্বর, লেক্সিক্যাল রিসোর্স, গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকিউরেসি 3টা কমন। রাইটিং এর 4টার মধ্যে স্পিকিং এর 3টা আছে, কিন্তু শুধু টাস্ক অ্যাচিভমেন্ট নাই। টাস্ক অ্যাচিভমেন্টের জায়গায় স্পিকিং আছে প্রোনাউন্সিয়েশন। স্পিকিং এর 4th ফ্যাক্টরটা হচ্ছে প্রোনাউন্সিয়েশন, আর বাকি 3টা রাইটিং এর সাথে মিল আছে। এখানে রাইটিং এ হচ্ছে টাস্ক অ্যাচিভমেন্ট ডিফারেন্ট অ্যাসপেক্ট, আর স্পিকিং এ হচ্ছে শুধু প্রোনাউন্সিয়েশন ডিফারেন্ট, বাকি 3টা একই। সুতরাং স্পিকিং একই, স্পিকিং এর যে 3টা মিল আছে সেগুলো অ্যাসেসমেন্টের সিস্টেমটাও কি একই না, দুই জায়গায় দুই ধরনের করে অ্যাসেস করা হয়? না, একই। কোহেরেন্স এন্ড কোহেশন একই। আমরা এগুলো করার সময়, আমরা যখন রিডিং রাইটিং করি, বিশেষ করে রাইটিং করি, তখন তো আমরা কথা বলার সময় কিন্তু সবগুলো আইডিয়া খুব সাজিয়ে গুছিয়ে বলি। কিন্তু যেমন আমরা যে বাংলায় কথা বলছি, আমরা যখন বাংলায় কথা বলছি মোটামুটি সবাই খুব গুছিয়ে কথা বলার চেষ্টা করছি, কিন্তু আর এইগুলো যাতে বাকি আমার যারা লিসনার, আমার যারা শুনছে, তারা যাতে বুঝতে পারে, এটাই কোহেশন। একটা অর্গানাইজ ওয়েতে সুন্দর করে বলা, মেসেজটা যাতে ক্লিয়ারলি সবাই পায়, এটা হচ্ছে কোহেশন। লেক্সিক্যাল রিসোর্সটা হচ্ছে রেঞ্জ অফ ভোকাবুলারি, যে শব্দ, মানে যেমন আমি যদি একটা কথা বা একটা বিষয় নিয়ে কথা বলার সময় আমরা সেটা কখন করে একই শব্দ কিন্তু বারবার ইউজ করি না, আমরা একই শব্দ কিন্তু আমরা বারবার ইউজ করি না। এখন একটা শব্দ ইউজ করলে পরের বার ডেফিনেটলি ওটার একটা সমার্থক অন্য একটা শব্দ ইউজ করা অটোমেটিক্যালি করে ফেলি। বাংলায় কিন্তু অটোমেটিক্যালি করি আমরা, কিন্তু ইংরেজিতে হলে একটু সমস্যা, যেটা আমাদের মাদার টাং না, ওখানে একটু সচেতন ভাবে এটা ফলো করতে হবে আর কি। সুতরাং লেক্সিক্যাল রিসোর্স হচ্ছে এই ধরনের ইউজ অফ ডিফারেন্ট ওয়ার্ডস, স্পেসিফিক ভোকাবুলারি। আর লেক্সিক্যাল রিসোর্সে আরেকটা ইম্পর্টেন্ট টিপ হচ্ছে ইউজ অফ ইডিওমেটিক এক্সপ্রেশনস, ইডিয়ম এবং ফ্রেজাল ভার্ব গুলি ইউজ করা। এটা স্কোরকে অনেক সময়
একটু এগিয়ে দেয়, তুলে মানে আপগ্রেড করে ফেলে। ইউজ অফ ইডিওম্যাটিক এক্সপ্রেশনস যেটা বলি। আর গ্রামাটিক্যাল রেঞ্জের একটা সেন্টেন্সের কারেক্টনেসটা, আসলে সেন্টেন্সের কারেক্টনেসটা এটা বড় ফ্যাক্টর। কারণ আমি যদি একটা সেন্টেন্স বললাম, এটা স্ট্রাকচার যদি ভুল হয়, তাহলে মেসেজটা ক্লিয়ার হচ্ছে না। এটা রাইটিং এ হোক, স্পিকিং এ হোক, এটা একই ব্যাপার। সুতরাং অ্যাকুরেসিটা আমাদেরকে অবশ্যই ফোকাস করতে হবে। এই জন্য আমরা যাই বলি বা যাই লিখি, এমন কিছু বলবো না যেটা ভুল হওয়ার সম্ভাবনা থাকে। প্রয়োজনে সিম্পল সেন্টেন্স লিখবো, ছোট ছোট সেন্টেন্স লিখবো, বাট কারেক্ট লেখার চেষ্টা করবো। আর স্পিকিং এ স্পেসিফিকলি বলতে গেলে, স্পিকিং এ 3টা পার্ট থাকে, পার্ট এ, পার্ট বি এন্ড পার্ট সি। পার্ট এ এটা হচ্ছে 4 থেকে 5 মিনিট, এটাকে আমরা ইন্টারভিউ বলা হয়। ইন্টারভিউটা হচ্ছে একদম ডে টু ডে কোয়েশ্চেন, একদম কমন কোয়েশ্চেন। আমি কোথায় থাকি, কি করি না করি, আমাদের ডেইলি টিপস আর কি, একদম এটাকে ইন্টারভিউ বলে। এটাতে এটা কমন, এগুলো কমন ইস্যু, এটা পুরোপুরি একটা কমন ইস্যু। আমাদের ডেইলি অ্যাক্টিভিটিস, পারিভাষিক, পরিবেশ ইত্যাদি রিলেটেড কোয়েশ্চেন থাকে। সেকেন্ড পার্টটা হচ্ছে এটা ইন্ডিভিজুয়াল লং টার্ন বলি আমরা। ইন্ডিভিজুয়াল লং টার্নে একটা স্পেসিফিক টপিক দেওয়া হয় ক্যান্ডিডেটদেরকে। প্রথম পার্টটার টাইম হচ্ছে 4 থেকে 5 মিনিট, ইন্টারভিউ যেটা বললাম। সেকেন্ড পার্টের টাইম হচ্ছে 3 থেকে 4 মিনিট, সেটা সেকেন্ড পার্টটা। ইনফ্যাক্ট ক্যান্ডিডেটরা সময় পায় হচ্ছে 1 মিনিটের প্রিপারেশন টাইম পায়, 1 মিনিট একটু প্রিপারেশন টাইম পাবে, আর 2 মিনিট তাকে একটা টপিকের উপর কথা বলতে হবে এক্সামিনারের সামনে। সুতরাং এটা প্রায় 4 মিনিটের মতো সময়। 4 মিনিটের মধ্যে এক্সামিনারের থাকে মিনিটের মতো, 1 মিনিটের মতো, বাকি 3 মিনিটের মধ্যে 1 মিনিট প্রিপারেশন নেয় জাস্ট আইডিয়া জট ডাউন করার জন্য, আর 2 মিনিট মানে বলতে হবে। এটা কন্টিনিউয়াসলি 2 মিনিট টাইম ইউজ করতে হবে ওই টপিকের উপর। থার্ড পার্টটা ডিসকাশন বলা হয়। থার্ড পার্টটা ডিসকাশন, এটা এই সেকেন্ড পার্টে যে টপিকটা নিয়ে ক্যান্ডিডেট কথা বলে, ওটার সাথে কানেক্টেড কিছু ইস্যু নিয়ে একটা ওপেন ডিসকাশন হয় দুইজনের মধ্যে। এক্সামিনার কিছু প্রশ্ন করে, 3-4টা প্রশ্ন করা হয়তো, ওটাও 4 থেকে 5 মিনিট টোটাল। সুতরাং প্রথম পার্ট 4 থেকে 5, দ্বিতীয় পার্ট 3 থেকে 4, মানে 5-4-9, 5-5 হাইয়েস্ট ধরি আমরা, 5-4-9, ওটা 4 থেকে 5, ওটা 5 না 5 14 মিনিট। স্পিকিংটা টোটাল 14 মিনিট, 11 থেকে 14 মিনিটের মধ্যে শেষ হয় সাধারণত। স্পিকিং মার্কিং ক্রাইটেরিয়া ওই 4টাই: কোহেরেন্স এন্ড কোহেশন, লেক্সিক্যাল রিসোর্স, গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসি, এন্ড প্রনাউন্সিয়েশন। 4টা অ্যাসপেক্টের জন্য প্রত্যেক ক্যান্ডিডেটকে আলাদা আলাদা করে 4টা মার্ক দেওয়া হয়, এবং এই 4টার এভারেজে যেটা আসে সেটাই হবে তার স্পিকিং এর মার্কস। ওকে, ইন্টারেস্টিং। আসলে অনেক কিছু আমার নিজেরও জানা ছিল না, আমি এখন শুনে হয়তো আমার নিজেরই ভালো লাগছে যে এই ধরনের আমাদের অনেক কিছু জানার কমতি থাকে বলে আসলে আমরা ইন্টারেস্টেড হই না এই ধরনের আইএলটিএসটা করার ক্ষেত্রে। ভাই, একটা ইন্টারেস্টিং কোশ্চেন আছে যে আপনার কাছে, যেটা ফ্রিকোয়েন্টলি আমরা অনেকে বলে থাকি বা বলতে অভ্যস্ত, আপনি নিজেও শুনে থাকবেন, যে আমরা বলি আমাদের যাদের নেটিভ ল্যাঙ্গুয়েজ ইংলিশ না, আমরা অনেক গ্রামার নিয়ে চিন্তা করি, আমাদের কথাই ভুল হচ্ছে কিনা। সাথে সাথে এই কথাটাও বলি যে দেশের বাইরে এইসব নিয়ে চিন্তা করে না, এসব গ্রামাটিক্যাল মিস্টেকস ধরে না। আসলে ব্যাপারটা কেমন, যদি আমাদের জন্য একটু ক্লিয়ারলি বলতেন। গ্রামার, এটা কনফিউশন যেটা আছে, এটা তো আমাদের এটা কালচারাল একটা ইস্যু, এটা সোশিও কালচারাল ইস্যু। কিন্তু এটা একটা পর্যায়ে সবারই থাকে, এটা আমাদের ছিল। আমরা যখন যেমন স্কুল কলেজ থেকে ইউনিভার্সিটিতে যাই, ইউনিভার্সিটি গিয়ে ইংলিশ ডিপার্টমেন্টে ভর্তি হওয়ার পর দেখি ওখানে আমাদের ডে 1-এ বলে দেওয়া হলে, মানে টিচার আমাদেরকে, একজন টিচার বললো যে if you'd like to stay in the class, you speak in English. Okay. If you don't speak in English, you go out of the classroom. From the classroom. মানে অর্থাৎ ক্লাসে ইংরেজি এখানে থাকতে হলে ইংরেজিতে কথা বলতে হবে, নাহলে আউট।
আউট করে দেবে। সুতরাং ইনিশিয়ালি এটা সবারই কনফিউশনটা থাকে। কনফিউশন থাকার কারণ হচ্ছে ওগুলো, অনেকে চিন্তা করে যে আমার গ্রামার ভুল হচ্ছে কিনা, অনেকে চিন্তা করে যে আমার তো যথেষ্ট ভোকাবুলারি স্টক নাই, আবার অনেকে কিন্তু ভোকাবুলারিতে অনেক জানি কিন্তু বলতে গেলে সব ভুলে যাই, একটাও তো মনে আসে না। তারপরে অনেকে মনে করে যে না আমার প্রনাউন্সিয়েশনের সমস্যা হচ্ছে কিনা। সুতরাং এগুলো হচ্ছে কমন কোয়েশ্চেন, এগুলো থাকবেই। তবে আমাদের মনে রাখতে হবে পারফেক্ট কিন্তু কেউ না, 100% পারফেক্ট কেউ না, কিন্তু এই ভুলগুলো সবারই থাকতে পারে। আমরা যখন বাংলায় বলি, আমরা যে বাংলায় কথা বলি ওখানে কিন্তু 100% কারেক্ট হচ্ছে, এটা গ্রামাটিক্যালি অ্যানালিসিস করলে কিন্তু এখানেও অনেক ভুল পাওয়া যাবে, কিন্তু আমার মেসেজ কিন্তু পাস হচ্ছে কিনা, আমার মেসেজটা যাচ্ছে কিনা, আমি যেটা বলতে চাচ্ছি সেটা আমি বলতে পারছি কিনা, আমার মনে হয় ওটাকে ফোকাস করতে হবে বেশি। কে কি মনে করলো না করলো এখানে তো এটা না চিন্তা করে আমাকে ফোকাস করতে হবে আমি কতটুকু মেসেজটা ঠিক মতো দিতে পারছি কিনা। তবে হ্যাঁ, এগুলো অ্যাকিউরেসির উপর তো অবশ্যই কাজ করতে হবে, অ্যাকিউরেসি অবশ্যই কাজ করতে হবে স্টেপ বাই স্টেপ, একসাথে তো আর সব সম্ভব না। আবার কখন আমি পারফেক্ট হব ততদিন পর্যন্ত প্র্যাকটিস না করে বসে থাকবো তাও তো হয় না, এটাও তো আনওয়াইজ। সুতরাং প্র্যাকটিস চালিয়ে যেতে হবে, ভুল হলে হোক সমস্যা নেই, ভুল না করলে আমি যদি ভুল নাই করি তাহলে আমি শিখবো কেমনে? আমরা তো ক্লাসরুমে আমাদের স্টুডেন্টদেরকে বলি যে আমি যদি ভুল না করি তাহলে আমি তাকে কিভাবে হেল্প করবো, তার ভুল কোথায় এটা বুঝতে তো পারবো না। সুতরাং ক্লাসরুমে আমরা তো আসি কিন্তু ভুল করার জন্য, আমরা কিন্তু সবসময় এটা বলি যে আমার ক্লাসরুম ইজ আওয়ার প্র্যাকটিসিং ফিল্ড। সুতরাং ক্লাসরুমে এসে কনফিউশন বাদ দিয়ে প্র্যাকটিস করতে হবে, ভুল হলেই কিন্তু ভুল করতে করতে কারেকশন হবে আস্তে আস্তে। কারণ আমার সামনে আমি যখন একটা সেন্টেন্স ভুল বললাম, একই সেন্টেন্স আরেকজন কিন্তু আমার সামনে কারেক্ট করলো, আমি নিজেই কিন্তু বুঝতে পারবো তখন, আমি সেকেন্ড টাইম যখন বলবো আমি আর ভুল বলবো না। সুতরাং এই ধারণাটা কিন্তু ওভারকাম করতে হবে, এই ধারণাটা ওভারকাম করতে হবে। প্রথম কথা হচ্ছে ভুল সবারই আছে, ভুল ছাড়া একদম 100% পারফেক্ট কেউ না, সবারই ভুল বানতে থাকতেই পারে। সুতরাং মেসেজটা জরুরি, আমার মেসেজটা ঠিক মতো পাস হচ্ছে কিনা। অনেক সময় একটা সিঙ্গেল ওয়ার্ড দিয়ে কিন্তু একটা মেসেজ পাস করা সম্ভব, ইভেন উইদাউট স্ট্রাকচার এবং গ্রামার। সুতরাং অনেক ক্ষেত্রে মানে ভোকাবুলারি কিন্তু গ্রামারের চেয়ে পাওয়ারফুল একটা। সুতরাং আমি যদি ওই ওয়ার্ডটা ইউজ করতে পারি, আমার টিচার বা যার সাথে কথা বলছি সে হয়তো মেসেজটা পেয়ে যাচ্ছে, গ্রামাটিক্যাল স্ট্রাকচার রং হলো। সুতরাং প্র্যাকটিস করার জন্য আমার মনে হয় ওই কনফিউশনটা ওভারকাম করা জরুরি। আর এই জন্য আমি কোলাবোরেশনের কথা বলছিলাম, লাইক মাইন্ডেড 2-4 জনকে যদি আমরা পাই, প্র্যাকটিসটা যাতে সার্কেলের মধ্যে থাকে, কারণ ওখানে তো আর কনফিউশন কম থাকবে হয়তো, ক্লোজ গ্রুপ হওয়ার সুবিধা আর কি। ক্লোজ গ্রুপে প্র্যাকটিস করলে একটু সুবিধা হবে, কনফিউশনটা কম থাকতে পারে, এবং একটা লেভেলে গিয়ে যাওয়ার পরে ডেফিনেটলি কনফিডেন্স গ্রো করবে, তখন পাবলিকলি বলতে আমার মনে হয় না কনফিউশনটা থাকবে, অটোমেটিকলি এটা ডিমিনিশ হয়ে যাবে। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। আমি একদম শেষ প্রশ্ন যদি একটা করি, যে এটা বলতে পারেন আমার কোশ্চেন, আমরা ইংলিশের প্রতি দুর্বলতা বা কাটিয়ে ওঠার জন্য বা একটু শাই ফিল করি, শাইনেসটা কাটানোর জন্য যদি আপনি ছোট করে বলতেন, অনেকে বলেন ইংলিশ নিউজ পেপার পড়া, বন্ধু বান্ধবদের সাথে ইংলিশে একটু কথা বলা, একটু ইংলিশে চ্যাটিং করার অভ্যাস করা, এটা নিয়ে যদি একটু বলতেন যে শাইনেসটা কাটানো বা একটু ইংলিশের প্রতি আমরা পরিচিত বা একটু ফ্রেন্ডলি হওয়ার জন্য কি করা যায়। একদম শেষ কোশ্চেন। ইংলিশের ইংরেজিকে আমরা আসলে এটা ল্যাঙ্গুয়েজ, ইংরেজি একটা ভাষা, বাংলা যেমন ভাষা ইংরেজি একটা ভাষা। এটা ইংলিশের ক্ষেত্রে যেটা হচ্ছে, এটা আমার ফ্রেঞ্চ শিখতে গেলে একই অবস্থা হতে পারে, রাশিয়ান শিখতে গেলে একই অবস্থা হবে, চাইনিজ শিখতে গেলে কিন্তু একই অবস্থা হবে, কারণ এটা নতুন একটা ভাষা তো, আমার নিজের ভাষা না। চাইনিজের কারণগুলো কিন্তু ওইগুলোই আমরা এতক্ষণ ধরে যেগুলো বলছিলাম, রুট কজ কিন্তু ওইগুলো, ল্যাক অফ কনফিডেন্স, যে আমার ভুল হচ্ছে কিনা, কোথাও কোনো ভুল হচ্ছে না, লোকজনকে কি মনে করলো না করলো।
এই শাইনেসটা থাকা কিন্তু খুবই আনপ্রফিটেবল। আমার মনে হয় আমাদের একটু ফোকাস হতে হবে বেশি। শাইনেস থাকার কোনো কারণ থাকা উচিত না। শাইনেস কারণ হিসেবে আমি যেটা বললাম, কারণগুলো ওইগুলোই আসলে এতক্ষণ ধরে যেগুলো বলছিলাম আমরা। সুতরাং ওভারকাম করতে হলে এখন বিকল্প নেই, প্র্যাকটিস তো অবশ্যই করতে হবে, প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। আর এটা ভুলে যেতে হবে, আমাকে আমার ইন্টারেস্ট দেখতে হবে। আর নিজে বাঁচলে কিন্তু বাপের নাম, নিজে বাঁচলে বাপের। আমি যদি সাইক্লিং করতে করতে যদি আমার টাইমই চলে যায়, আমার মোটিভেশন, লেভেল অফ মোটিভেশনটা স্ট্রং হতে হবে। কিন্তু আমার মোটিভেশন স্ট্রং হতে হবে যে আমাকে করতেই হবে, এই নির্দিষ্ট টাইমের মধ্যে আমাকে এটা ওভারকাম করতে হবে। এখানে লজ্জা পেয়ে লাভ নাই, লজ্জা পাইতে বহুত বছর চলে গেছে আমাদের। সুতরাং এটা প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস। তবে হ্যাঁ, অনেক সময় অনেকে আমরা বলে আয়নার সামনে বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজে নিজে কথা বলতে, লজ্জাটা যা লাগিয়ে দিয়ে আগে আয়নার সামনে গিয়ে নিজে নিজে 2-4 মিনিট কথা বলার চেষ্টা করি। আর এখন তো ইজিলি রেকর্ড করা যায়, মোবাইলে বা এতে যে কোনো ডিভাইসে কিন্তু রেকর্ড করে এটা নিজেই শোনা যায়, নিজে শুনে নিজেকে নিজেই কারেক্ট করা যায় আমার এখানে কোথাও ভুল হচ্ছে কিনা। ইভেন সেটা কারোর সাথে শেয়ারও করা যায়, সিনিয়র তাকে এটা একটু দেখে দিলে এখানে মেজর কোনো প্রবলেম আছে কিনা। সাইনেসটা এইভাবে কিন্তু কেটে যাওয়া খুব সহজ। রেকর্ড করে কয়েকবার করলে যখন দেখছি না এখানে মেজর কোনো প্রবলেম নাই, ইজিলি তখন আস্তে আস্তে অটোমেটিকলি কনফিডেন্স গ্রো করবে। আর আয়নার সামনে বসে কিন্তু কথা বলে এটা একটা প্র্যাকটিস করতে পারে। মনে করতে হবে যে আমি আরেকজনের সাথে কথা বলছি আর কি, এটাও ইনিশিয়াল একটা স্টেজ করতে পারে ওভারকাম করার জন্য, বিশেষ করে স্পিকিং এর জন্য, স্পিকিং ফ্রাইট দূর করার জন্য আর কি। থ্যাংক ইউ ভাইয়া। আসলে কিছু ব্যাপার নিয়ে আমার নিজেরও কনফিউশন ছিল, আশা করি আমার দর্শকরা অনেক উপকৃত হবেন। যেটা বলছিলেন এখানে প্রত্যেকটা মডিউল নিয়ে যদি আমরা বিশদ আলোচনা করতে চাই, আপনার একটা মডিউল নিয়ে একদিন করে প্রোগ্রাম করা যায়। যদিও আমাদের প্রথম প্রোগ্রামটা আসলে আমরা সাজিয়েছি কোন রকমে সবকিছুর উপর যাতে ইনফরমেশন সবাই পাই। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের প্রোগ্রামে সময় দেওয়ার জন্য। দর্শক, আমাদের আজকের আয়োজন ছিল ব্লগবারের আয়োজনে ইনস এন্ড আউটস অফ আইএলটিএস। আমাদের সাথে ছিলেন এতক্ষণ আমাদের সবার প্রিয় ক্যামব্রিজ অ্যাসেসর এন্ড সিনিয়র লেকচারার ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি মিস্টার রেজাউল করিম স্যার। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ অল ভেরি মাচ।